নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমাদেরকে স্বাগত। আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অনুশীলনী 13.1 এর বাকি অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা আমাদের পূর্বের ক্লাসে যে অঙ্কগুলো দেখিয়েছিলাম তার পরের থেকে আজকে আমরা আলোচনা করব। এখন দেখো, আমরা তোমাদের বোর্ডে একটা অঙ্ক দিয়েছি 17 নম্বর অঙ্কটা। কোনো সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। এর পাশাপাশি 18 নম্বর অঙ্কটাও একই রকম। আমি মনে করি তোমরা 17 নম্বর অঙ্কটা পারলে 18 নম্বর অঙ্কটা অবশ্যই পারবে। তাহলে দেখো আমরা এটা কীভাবে করতে পারি। প্রথমে আমরা লিখব এখানে সমান্তর ধারাটির ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n × n+1। এখানে n এর মান 1 2 3 ইত্যাদি। এখন প্রথমে আমরা যখন n এর মান 1 বসাবো, দেখো n = 1 হলে S1 যেখানে n আছে তার পরিবর্তে আমরা 1 বসাবো, তাহলে 1 × 2 মানে হলো 2। এভাবে n = 2 হলে S2 2 × 2 + 1 2 × 3 6। n = 3 হলে S3 3 × 3 + 1 3 × 4 12। এখন তুমি যদি মনে করো আরেকটা মান নিবা, দিলাম 4। n = 4 হলে S4 যেখানে n আছে তার পরিবর্তে 4 বসালাম, 4 × 5 20। এভাবে চলতেছে আমাদের ধারাটি। এখন একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি ধারা নিয়ম অনুযায়ী আংশিক সমষ্টি S1 মানে হলো A1। অনেকে এটাকে আবার u দ্বারা প্রকাশ করে, আমরা এখানে a দিলাম। এখানে দেখো S2 হবে A1 + A2, S3 হবে A1 + A2 + A3 হয়। একে বলে আংশিক সমষ্টি। যেমন ধরো কোন একটি ক্লাসে ছাত্র আছে একজন, তাহলে টোটাল স্টুডেন্ট যা হবে ছাত্রের ক্রম সংখ্যাও তাই হবে। এটা একটা বিষয়। এখন আমাদেরকে যদি বলে একটি পদের সমষ্টি, কখনো একটি পদের সমষ্টি বের করা যায় না। আসলে যদি একটি পদ হয় প্রথম ওইটাই আমাদের হলো একজন, মানে ক্রম সংখ্যা এক। তার একজনের তার সমষ্টি নির্ণয় করা কি হয়, দুজন হলে যে হ্যাঁ আমাদের একজন দুইজন স্টুডেন্ট। তাহলে আমাদের এই S1টাই হবে আমাদের এই ধারাটির প্রথম পদ। আমি লিখব যে সুতরাং ধারাটির প্রথম পদ আমাদের এখানে 2 আছে, 2ই থাকবে। দেখো দ্বিতীয় পদটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা যদি S2 থেকে S1 বিয়োগ করি, S2 বিয়োগ S1, তাহলে A1 + A2 থেকে আমাদের এই S1 এর মানটা বিয়োগ করব। থাকলো কি, এটা কাটাকাটি যাচ্ছে, A2 মানে A1 হলো প্রথম পদ, A2 হলো দ্বিতীয় পদ। এখন তাহলে আমরা লিখব ধারাটি দ্বিতীয় পদ 6 - 2 4। এভাবে লিখব ধারাটি তৃতীয় পদ। যেমন দেখো দ্বিতীয় পদে কি হবে, S3 - S2, S3 এর মান A1 + A2 + A3 মাইনাস S2 এর মান আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কাটাকাটি করতে হবে A3। এখন এটা আমাদের তৃতীয় পদ। তাহলে 20 - 6 = 6। এভাবে ধারাটি চতুর্থ পদ বের করতে পারবে।
তা হবে 20 মাইনাস 12 ইকুয়াল টু 8। এইভাবে এটা চলতেছে, এটাকে একটা কন্টিনিউটি দিয়ে রাখবেন, মানে চলতেছে। এখন আমরা ধারা দেখলাম প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ 8। তাহলে আমরা লিখব কিভাবে দেখো। আমরা লিখব তাহলে দেখো, সুতরাং নির্ণেয় ধারাটি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 কন্টিনিউইং। এখন দেখো আবার অনেক সময় বলতে পারে তোমাকে এই ধারাটি থেকে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কিন্তু দেখো তুমি সরাসরি যদি এখানে n এর জায়গাতে 10 দাও, 10 × 10 + 1 মানটা বেরিয়ে যাবে। কিন্তু যদি তোমাকে বলে যে ধারাটি নির্ণয় করে এই ধারা হতে তুমি 10টি পদের সমষ্টি বা প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে তোমাকে প্রথমে ধারাটি নির্ণয় করতে হবে, তারপর এখান থেকে এর মান ডি এর মান ব্যবহার করে তুমি সমষ্টি নির্ণয় করবে। আর যদি দেখো যে ক নাম্বারে আসছে বা অবজেক্টিভে আসছে, তুমি ডাইরেক্ট এখানে n এর জায়গাতে 10 বসাই দিবে। যেখানে 10 বসাও, 10 × 10 + 1 দ্রুত মানটা বেরিয়ে গেল। যেমন আমরা এই তোমাদের 18 নম্বর অঙ্কতে বলছে, যেমন ধারাটি সব ঠিক আছে, বলছে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তুমি সরাসরি বসাই দিবা, হয়ে যাবে। এখন তাহলে আমি আরেকবার বলি, আমাদের n এর মান 1 2 3 দিলাম। তো প্রথম পদ তোমরা সবাই জানো, যেখানে n আছে আমাদের, আমি সেখানে 1 বসালাম। যখন 2 বসাচ্ছি, যেখানে n আছে সেখানে 2 বসালাম। যখন 3 থাকবে আমরা 3 বসাবো, যখন 4 থাকবে 4 বসিয়ে মানটা দেব। তখন আমি তোমাদের দেখিয়েছি যে কিভাবে S1 মানে A1, S2 মানে A1 + A2, S3 মানে A1 + A2 + A3, মানে তিনটা পদের আংশিক সমষ্টি করলে আমরা পাবো S3। এইভাবে আমরা যদি তাহলে S1 মানে সে হলো A1, তাহলে S2 থেকে S1 বিয়োগ করলে আমরা পেলাম দ্বিতীয় পদ, S3 থেকে S2 বিয়োগ করলে আমরা পেলাম তৃতীয় পদ, এবার এটা থেকে বিয়োগ করলে চতুর্থ পদ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন তোমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা দেখো, এখন তোমাদের 19 নম্বর অঙ্কটা কি বলা আছে, একটি সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 60 পদের সমষ্টি নির্ণয় করো। ঠিক এরকমই একটা অঙ্ক আছে তোমাদের 20 নম্বর। তোমরা খুব মনোযোগের সাথে দেখো, কারণ এই ধরনের অঙ্ক সৃজনশীল হিসেবে থাকে। আমি মনে করি তোমরা এই 19 নম্বর অঙ্কটি পারলে তোমরা 20 নম্বর অঙ্কটি সবাই পারবে। তাহলে এখন দেখো সবাই আমরা কিভাবে করতে পারি। এখানে সমান্তর ধারাটি প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560। আমরা প্রথমে লিখব, মনে করি সমান্তর ধারাটি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। তোমরা সবাই জানো এগুলো। এখন আমরা লিখতে পারি কি, দেখো যেহেতু আমাদের সমষ্টি বলা আছে, তাহলে আমরা জানি Sn n/2 2a plus n minus 1 into d। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn equal n/2 2a plus n minus 1 into d। তোমরা জানো সবাই। এখন দেখো আমরা এখন বের করব এখানে কয়টি পদের সমষ্টি বলা আছে, 12টি। আমরা লিখব, সুতরাং S12
12 by 2, 2a plus 12 minus 1 into d, 2 দ্বারা ভাগ করলে 6, 2a plus 12 থেকে 1 বিয়োগ করলে 11d। এবার আমি বের করব s20, তাহলে হবে এখানে 20 by 2, 2a plus 20 minus 1 into d, 2 দ্বারা ভাগ করলে 10, 2a plus 19d। এখন আমরা লিখতে পারবো, দেখো প্রশ্ন মতে 6 আমাদের 12 পদের সমষ্টি যেটা দেওয়া আছে এখানে, 6 into 2a plus 11d, অর্থাৎ এই যে 6 into 2a plus 11d ইকুয়াল টু হবে আমাদের 144। এখন 2a plus 11d ইকুয়াল এই 6 গুণাকার আছে আসলে ভাগ, 2a plus 11d ভাগ 6 গুণে 12 4 4 24 সমীকরণ 1। এখন আমি লিখব আবার এবং লিখে আমাদের এই যেটা আছে 10 into 2a plus 19d equal to 560। সুতরাং 2a plus 19d 10 দ্বারা এটাকে ভাগ করলে হবে 56 সমীকরণ 2। এখন আমরা এই 2 নং থেকে 1 নং বিয়োগ করব, তাহলে 2a থেকে কাটা যাবে, আমাদের বের হবে d এর মান। আমরা লিখব এখানে, দেখো 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই 2a plus 19d equal 56, আর 1 নং হলো 2a plus 11d equal 24। সাইনগুলো পরিবর্তন করো, এটা 2a থেকে কাটা যাচ্ছে, 19d থেকে 11d বিয়োগ করলে হবে 8d, 4 2 এখানে 32 হলো, সরি। সুতরাং d এর মান 8 দ্বারা 32 কে ভাগ করলে হবে 4, 4 32। দেখো 4 6 2 হলে 2 5 5 হবে 3 হলে, এবার আমাদের এখানে রইল 19 থেকে 11 বিয়োগ করে 8, সুতরাং d ইকুয়াল 4। আর এই d এর মানটা আমি বসাবো 1 নং। তাহলে এখন দেখো 1 নং এ প্রাপ্ত d এর মান বসাই। এখন আমরা বসাই দেব 2a plus 11 into d এর মান 4, 24, 4 11 44 24 বা 24, এই 44 টি আসলে মাইনাস। এখন দেখো আমরা বাকি কাজ শুরু করতেছি। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা এখান থেকে এর মানটা পেলাম কি, 24 থেকে 44 বিয়োগ করে -20, আর এই টোটাল গুণফল এখানে আসলে ভাগ হয়ে গেছে, তাহলে ভাগ হলো এর মান -20। আমাদের d এর মান বের হয়ে গেল, এর মানটা বের হয়ে গেল। এখন আমরা বের করব 6টি পদের সমষ্টি। তাহলে দেখো আমরা কিভাবে বের করতে পারি। এখন দেখো আমরা জানি বা এখানে আমরা জানি আরেকটু হবে, আমরা ডাইরেক্ট বসে। সুতরাং 6টি পদের সমষ্টি মানে হবে 6 by 2, 2a plus 6 minus 1 into d, অর্থাৎ আমাদেরকে বলছে 6টি পদের সমষ্টি। সুতরাং আমরা এই 6 লিখলাম, তাহলে 6 by 2, 2a plus 6 minus 1 into d। এখন এখানে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, 2 into আমাদের এর মান বের হলো -10, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5, আর d এর মান আমাদের বের হলো 4। তাহলে এখন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 3, 2 আর -10 গুণ করলে -20, প্লাস 5 আর 4 হলো 20।
ইনটু 0 মানে হলো 0, আমাদের এটার অ্যানসার হবে 0। তাহলে এখন খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এটা তোমরা বাসায় কয়েকবার অঙ্কটা করবে, তাহলে সহজে তোমরা এটা বুঝতে পারবে এবং এটার সাথে তোমাদের পরবর্তী পৃষ্ঠাগুলো একই রকম, তোমরা সেই অঙ্কটি এটার সাথে মিল রেখে করবে, তাহলে তোমরা সহজেই করতে পারবে। তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো তো দেখো এখন তোমাদের 21 নম্বরটা কি বলছে, কোন সমান্তর ধারা p-তম পদ, q-তম পদ, r-তম পদ যথাক্রমে a b c হলে দেখাতে বলছে a into q minus r plus b into r minus p plus c into p minus q equal to 0। অর্থাৎ আমাদেরকে বলে দেওয়া হয়েছে, এখন একটা বিষয় খেয়াল করো, যেহেতু এখানে a দেওয়া আছে, আমরা সাধারণত সমান্তর ধারা প্রথম পদকে a ধরি, কিন্তু যেহেতু এখানে a বলা আছে, আমরা কিন্তু এখানে a ধরতে পারবো না, a ব্যতীত তুমি অন্য যে কোনোটা সংখ্যা ধরে নিবা। দেখো তাহলে আমরা কি লিখব এখানে সমাধান। প্রথমে লিখবা এখানে সমান্তর ধারাটির p-তম পদ a, q-তম পদ b এবং r-তম পদ হলো c। এখানে মনে করি ধারাটির প্রথম পদ ইকুয়াল x, কারণ আমাদের যেহেতু এখানে a বলা আছে, আমি এই কারণে x ধরে নিলাম এবং সাধারণত d। এখন আমি লিখি, দেখো আমরা জানি সমান্তর ধারা n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। সুতরাং এখন আমরা পর্যায়ক্রমে লিখব। তাহলে p-তম পদ কি হবে বলো তো তোমরা, a প্লাস p মাইনাস 1 ইনটু d, কারণ n-তম পদ করলে a প্লাস n মাইনাস 1 ইনটু d। যখন আমরা p-তম করব তখন a প্লাস, ঠিক আছে, n এর জায়গায় আমরা লিখব p লিখব। এভাবে আমরা পর্যায়ক্রমে q-তম পদ বলবো a প্লাস q মাইনাস 1 ইনটু d, r-তম পদ বলবো a প্লাস r মাইনাস 1 ইনটু d। এখন দেখো আমরা লিখতে পারবো প্রশ্ন মতে, এখন এখানে কি আমি a লিখতে পারবো? এখানে কি আমি a লিখবো বলো দেখি? লিখবো না। কেন লিখবো না? কারণ আমি এখানে ধরে নিয়েছি তোমাদের প্রথম পদ x, তাহলে সেই কারণে দেখো আমরা কিন্তু এটাকে আমরা লিখবো x। তোমার বোঝার সুবিধার জন্য আমি এখানে a লিখেছি। এখন তুমি জানো যে প্রথম পদ ছিল আমরা x ধরলাম, তাহলে আমরা এখন যেখানে যেখানে a আছে সেখানে আমরা কি লিখবো বলো তো? x লিখবো। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হলো এখন যে কেন আমরা এখানে a লিখলাম না, কারণ আমরা এখানে ধরে নিয়েছি প্রথম পদ হলো x। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা লিখব কি, দেখো প্রশ্ন মতে x প্লাস p মাইনাস 1 ইনটু d ইকুয়াল, এখানে আমাদের p-তম পদ হলো এটা, আর এখানে p-তম পদ দেওয়া আছে a, আমি এটা লিখলাম a। এইভাবে পর্যায়ক্রমে x প্লাস q মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু হবে আমাদের এখানে কি, আমাদের q-তম পদ এখানে দেওয়া আছে b। এভাবে আমরা লিখব x প্লাস r minus 1 into d equal c। এই হলো আমাদের প্রশ্ন থেকে আমরা যেটা পেয়েছি। কারণ আমাদেরকে দেখাতে যেটা বলছে, আমরা এখন লিখব কি, দেখো লেফট সাইড। লেফট সাইড আমাদের কি আছে, a into q minus r plus b into r minus p c into p minus q। এখন আমরা এই এর পরিবর্তে এখানে কি লেখা আছে, এর পরিবর্তে x plus p minus 1 into d সাথে গুণ হবে
কিউ মাইনাস আর। খুব মনোযোগ সহকারে দেখবে সবাই। এভাবে বি এর পরিবর্তে আমি লিখব x প্লাস কিউ মাইনাস 1 ইনটু b, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হবে r মাইনাস p। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে সবাই। আচ্ছা দেখো, তাহলে দেখো আমরা c এর মান এখানে বসিয়ে দিলাম। c এর মানটা ছিল x প্লাস r মাইনাস 1 ইনটু b, আর এখানে b মাইনাস q। আমরা এখন পর্যায়ক্রমে গুণ করব। এখন এখানে দেখো x এর সাথে q মাইনাস r আছে, আমরা x ইনটু q মাইনাস r দিলাম। এবার এটার সাথে এটা গুণ হবে, আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে d লিখে p মাইনাস 1 ইনটু q মাইনাস r। ঠিক এইভাবে আমরা পর্যায়ক্রমে আবার x এর সাথে গুণ হবে r মাইনাস p প্লাস d ইনটু q মাইনাস 1 এখানকার r মাইনাস p প্লাস এই x এর সাথে p মাইনাস q, আবার এই d লেখো, d এর সাথে r মাইনাস 1 p মাইনাস q। এখন দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে। আমরা যদি এখানে x কমন নিলাম q মাইনাস r প্লাস r মাইনাস p প্লাস এটা হবে p মাইনাস q। এভাবে এবার দেখো এখানে d আছে, এখানে d আছে, এখানে d আছে। আমি যদি d কমন নিই, আমি এটা নিচে লিখেছি দেখো, কারণ এখানে লাইনটা পুরোটা ধরবে না। d কমন নিলে আমরা একবারে এটা গুণ করব b দ্বারা। b দ্বারা গুণ করলে কি হবে? pq মাইনাস pr মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস q প্লাস r। এইভাবে এই আমরা d কমন নিয়েছি, এই q দ্বারা এটাকে গুণ করো, q দ্বারা গুণ করলে হবে qr মাইনাস pq, qr মাইনাস pq মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস r প্লাস p। ঠিক এভাবে আমরা আবার এই d এর এটা r দ্বারা গুণ করলে pr মাইনাস qr, pr মাইনাস qr মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস p প্লাস q। এখন দেখো প্লাস q মাইনাস q, মাইনাস p প্লাস p, প্লাস আর মাইনাস আর কাটা যায় 0। সেম সিস্টেম d এর সাথে প্লাস pq মাইনাস pq, মাইনাস pr প্লাস pr, মাইনাস q প্লাস q, প্লাস r মাইনাস r, প্লাস qr মাইনাস qr, আর মাইনাস q এখানে কাটা গেল, ওটা সব কাটা যায় 0। সুতরাং 0 প্লাস 0 ইকুয়াল টু 0। দেখো খুবই সহজ অঙ্ক, তোমরা একটু মানে খেয়াল করো, ধীরে ধীরে আস্তে ধীরে করো। আমি মনে করি খুব সহজেই অঙ্কটা তোমরা করতে পারবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মানে আমি আবার একটু বলি, এখানে এর জায়গাতে আমরা যে এখান থেকে যে মানটা পেয়েছিলাম আমাদের বাম পাশ থেকে এর মান বসাচ্ছি q মাইনাস r। একই রকম আমরা b এর মান এখানে বসালাম, থাকবে এখানে r মাইনাস p। এখানে আমাদের c এর জায়গাতে c এর মানটা বসালাম, আমরা এখানে পেলাম p মাইনাস q। এভাবে আমরা দেখো এই যে আমাদের x দ্বারা এই x দ্বারা গুণ করলাম q মাইনাস r কে, আবার এটার সাথে এটা গুণ, এই যে d কে এখানে রয়ে গেছে p মাইনাস 1 আর q মাইনাস r। এভাবে x এর সাথে r মাইনাস p প্লাস d, এই d এখানে আছে, এই q মাইনাস 1 এর সাথে গুণ হলো r মাইনাস p। এবার এটার সাথে x এর সাথে p মাইনাস q প্লাস এখানে প্লাস আছে, এই d লিখলাম, এই r মাইনাস 1 এর সাথে p মাইনাস q। এই পথ তুমি বুঝোই এই বিষয়টা কি হবে। এখানে আমি x কমন নিলে এই q মাইনাস r প্লাস r মাইনাস p প্লাস p মাইনাস q। এবার আমি একবারে d কমন নিলাম, এটা একটা গুণ করে এখানে কি করছি, এই d এখানে d কমন নেওয়া আছে, এই দুইটা গুণ করে এখানে লিখছি প্লাস চিহ্ন দিয়ে। আবার একই রকম এটা দেখেন সব কাটাকাটি গেল 0। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা এখন দেখো 23 নাম্বার, এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে। এখানে বলা হয়েছে প্রথম কিস্তি 1 টাকা, আমরা লিখলাম যে এখানে প্রথম কিস্তি 1 টাকা। যেহেতু বলা আছে প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, এখানে লেখা হলো প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি। সুতরাং তাহলে দ্বিতীয় কিস্তি হবে 1 প্লাস 2 3 টাকা, তৃতীয় কিস্তি হবে 3 প্লাস 2 5 টাকা। তাহলে আমরা এই কিস্তি পরিশোধ যেটা ধারা পেলাম সেটা 1 প্লাস 3 প্লাস 5।
দেখো এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 1, সাধারণত d = 3 - 1 2। আমি ধরলাম সে এই 2500 টাকা কতগুলো কিস্তিতে পরিশোধ করবে। আমি ধরে নিলাম যে মনে করি ওই ব্যক্তি এই সংখ্যক কিস্তিতে তার ঋণ শোধ করতে পারবে। তাহলে এখন দেখো আমরা জানি s n = n/2 2a + n - 1 * d। আমরা মান বসাবো, a এর মান 1, d এর মান 2। তাহলে n/2 2 × 1 মানে 2, 2 দ্বারা গুণ করলে 2n - 2, 2 কাটা গেল, থাকলো 2n, 2 কাটা গেল, n আর n স্কয়ার। তাহলে আমাদের এটাও সমষ্টি আর আমাদের টোটাল টাকা হলো 2500। আমি লিখতে পারবো n স্কয়ার = 2500। n স্কয়ার ঠিক আছে, 2500 তে লেখা যায় 25 স্কয়ার। তোমরা সবাই জানো পাওয়ার যদি সমান হয় তাহলে আমাদের বেস সমান হবে n = 50। তো লিখবো আমরা সুতরাং ওই ব্যক্তি 50টি কিস্তিতে তার ঋণ শোধ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে কোন দিন থাকবে, তোমরা এই অঙ্কগুলো বাসায় ভালোভাবে করবে এবং এখানে একটা সৃজনশীল আছে, আশা করি তোমরা সেটি নিজেরাই করতে পারবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।